জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনার্স চতুর্থ বর্ষের গণিত বিষয়ের আমরা আজকে অ্যাস্ট্রোনমি কোর্সের দ্বিতীয় লেকচারটা আমরা দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব মহাকাশ গোলক ও জ্যোতির্বৈজ্ঞানিক স্থানাঙ্ক। মহাকাশ গোলক ও জ্যোতির্বিজ্ঞানিক স্থানাঙ্ক জানার আগে আমাদের মহাকাশ গোলক বা খ গোলক সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। এই খ গোলক বা সেলেশিয়াল স্ফিয়ার, এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে যে খ গোলকটা হলো যে আমরা যদি মেঘমুক্ত চন্দ্রশূন্য রাত্রিতে আকাশের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আকাশের গ্রহ নক্ষত্রগুলো যেন একটা অর্ধগোলাকার বর্তুলের গায়ে খচিত রয়েছে। এই অর্ধগোলাকার বর্তুলটি আসলে একটি বৃহৎ গোলকের উপরের অর্ধাংশ। এই বৃহৎ গোলকটি ইহার কেন্দ্রে অবস্থিত পর্যবেক্ষকের ভেতর দিয়ে অঙ্কিত তল দ্বারা দ্বিধা বিভক্ত, অর্থাৎ দুই ভাগে বিভক্ত। গোলকের উপর অর্ধাংশ পর্যবেক্ষকের পায়ের নিচে থাকে। এই বিরাট গোলকটিকে বলা হয় হচ্ছে খ গোলক। অর্থাৎ আমরা যদি একটা মেঘমুক্ত বা চন্দ্রশূন্য রাত্রিতে যদি আমরা যে কোনো একখানে দাঁড়াই বা কোনো একটা যদি সমতলে যদি আমরা দাঁড়াই, তাহলে আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আসলে আকাশটা মনে হয় চতুর্দিকে দিয়ে একটা নিচের দিকে গিয়ে আর কি পৃথিবীর সঙ্গে আর কি ছেদ করছে। এই ছেদ করার যে উপরে যে আমরা অর্ধেক অংশটা দেখতেছি, ঠিক একটা গামলা যেরকম আর কি যদি আমরা মাটিতে রাখি উল্টা পাশে, তাহলে দেখা যাবে যে সেই গামলার মতো একটা সাইজ আর কি আমরা দেখতে পাবো। এই গামলার মতো সাইজটা ভিতরের দিক দিয়ে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে সেই গামলাটার মনে হয় গায়ে কোনো গ্রহ নক্ষত্র গুলো মনে হয় যেন সেটে দেওয়া আছে অথবা লাগিয়ে দেওয়া আছে। এই যে গোলকটার আমরা অর্ধেকটা দেখতে পাচ্ছি, আর অর্ধেকটা হচ্ছে পৃথিবীর নিচের দিকে, অর্থাৎ আমাদের পায়ের নিচের দিকে থাকবে। এই নিচের দিকের অর্ধেকটা আর উপরের দিকের অর্ধেকটা, এই দুটো মিলিয়ে যে বিরাট গোলকটা আমরা আর কি কল্পনা করতে পারি, সেই গোলকটা বলা হচ্ছে খ গোলক বা সেলেশিয়াল স্ফিয়ার। এখন এর সঙ্গে কিছু আমাদের সংজ্ঞা আরো আমাদেরকে নিতে হবে। সেই খ গোলকের সাথে আর কি আমাদের নিতে হবে খ বিষুবরেখা। খ বিষুবরেখা যেটা, সেটা হচ্ছে পৃথিবীগামী এবং মহাজাগতিক অক্ষরেখার সাথে লম্ব সমতল গোলকটিকে যে মহাবৃত্তে ছেদ করে তাকে খ বিষুবরেখা বা খ বিষুববৃত্ত বলে। এটাকে খ বিষুব বা সেলেশিয়াল ইকুয়েটর, এই পৃথিবীগামী এবং মহাজাগতিক অক্ষরেখার সাথে লম্ব সমতল গোলকটিকে যে মহাবৃত্তে ছেদ করে সেই মহাবৃত্তটা বলা হবে হচ্ছে খ বিষুবরেখা। কেউ মনে হয় কারো মোবাইল থেকে এখনো শব্দ পাওয়া যাচ্ছে, মোবাইলটা আনমিউট করবো। মোবাইলটা আনমিউট করে রাখো। কারো মোবাইলে শব্দ পাওয়া যাচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে। এরপর আমাদের আরো কিছু সংজ্ঞা আমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে যে খ গোলক আমরা যেখানে থেকে আমরা পর্যবেক্ষণ করব, অর্থাৎ গোটা পৃথিবীটাই আমরা একটাকে বিন্দু হিসেবে কল্পনা করতে পারি, অথবা আমি যে পর্যবেক্ষণ করতেছি সেই আমাকেও আর কি আমি কেন্দ্র হিসেবে নিতে পারি। এখন আমাকে কেন্দ্র হিসেবে নিয়ে আমার মাথার উপরে আর কি সোজা খ গোলককে ছেদ করে এরকম একটা সোজা সরলরেখা যদি টানা যায়, সেই সরলরেখাটা খ গোলককে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটাকে বলা হবে হচ্ছে জেনিথ বিন্দু বা সুবিন্দু এটাকে বলা হয়। এটা হচ্ছে পর্যবেক্ষকের সোজা মাথার উপর যে বিন্দুটি কল্পনা করা হয় তাকে বলা হবে হচ্ছে জেনিথ বিন্দু। এখন আমি যদি একটা খোলা আকাশের নিচে যদি দাঁড়াই, তাহলে দেখা যাবে যে আমার মাথার উপরে যে খোলা আকাশটা আছে, আমার মাথার সোজা যদি একটা সরলরেখা অঙ্কন করা যায়, সেই সরলরেখাটা ওই খ গোলককে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা বলা হবে হচ্ছে জেনিথ বিন্দু। আবার ঠিক অপোজিটের যে বিন্দুটা, ওই একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু তোমরা আনমিউট করতে পারো না এখনো সবাই। এই জেনিথ বিন্দুর যেটা অপোজিট বা বিপরীত বিন্দু যেটা, সেই বিন্দুটা বলা হবে হচ্ছে নাদির বা কুবিন্দু। এটাকে ইংরেজিতে নাদির আর বাংলায় এটাকে নাম দেওয়া হয়েছে কুবিন্দু। সেটা হচ্ছে জেনিথের সোজা বিপরীত পাশের বিন্দুটিকে বলা হবে নাদির অথবা কুবিন্দু। এরপর আমাদের করতে হবে হরাইজন বা দিগন্ত রেখা। এই দিগন্ত রেখা হচ্ছে জেনিথ এবং নাদিরের সংযোজক রেখার সাথে লম্ব মহাবৃত্ত তলটিকে দিগন্ত বৃত্ত বা দিগন্ত রেখা বলে। আমরা যদি সমুদ্র সৈকতেও যদি আমরা যদি যাই বিকালবেলা, তাহলে দেখা যাবে যে চারপাশে মনে হয় যে আকাশটা গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়েছে। এখন এই মিলিত হওয়ার যে আর কি কাপটা, এই কাপটা বলা হয় হচ্ছে দিগন্ত রেখা। এরপর আমাদের লাগবে হচ্ছে লম্ববৃত্ত। লম্ববৃত্ত হলো যে জেনিথ এবং নাদিরগামী দিগন্ত রেখার উপর অঙ্কিত বৃত্তগুলিকে, অর্থাৎ দিগন্ত রেখার উপরে জেনিথ
এবং নাদির এই দুই বিন্দুগামী যে বৃত্তগুলি অঙ্কন করা যাবে সেগুলোকে বলা হবে হচ্ছে লম্ব বৃত্ত বা ভার্টিক্যাল সার্কেল। এরপর খ মধ্যরেখা বা মহাজাগতিক মেরুবিন্দু, খ মধ্যরেখা হচ্ছে মহাজাগতিক মেরুবিন্দুগামী এবং খ বিষুব রেখার উপর লম্ব বৃত্ত শ্রেণীকে বলা হবে খ মধ্যরেখা বা কালবৃত্ত। এটা কিন্তু এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের জন্য খুব দরকার আর কি। এরপর হচ্ছে খ মধ্যরেখা, যে খ মধ্যরেখাগুলির মধ্যে যেটি পর্যবেক্ষকের জেনিথ বিন্দুগামী তাকে বলা হবে হচ্ছে খ মধ্যরেখা। এখন আমরা একটা ফিগার দেখি আগে। ফিগারটা দেখো যে এটা হচ্ছে একটা খ গোলক। দেখো এইখানে এই যে কেন্দ্রটা দেখা যাচ্ছে, এই কেন্দ্রটা হচ্ছে কিন্তু যেখানে পর্যবেক্ষক দাঁড়ায় আছে। যদি আমি এখন এখান থেকে যদি আমি নিজে যদি মানে এটাকে যদি পর্যবেক্ষণ করতে যাই, তাহলে আমি নিজে যেখানে দাঁড়ায় আছি মানে সেই বিন্দুটা হচ্ছে এইটা। আর এখান থেকে দেখো যে এই পাশে যেটা কি দেওয়া হয়েছে যে এন বিন্দু দিয়ে আর হচ্ছে এস বিন্দু দিয়ে এই যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে, এটা হচ্ছে এইখান থেকে শুরু করে এটা কিন্তু উপরের অর্ধাংশ যে আকাশটা আমরা দেখি, আর এখান থেকে নিচের দিকে যে অর্ধাংশটা দেখতেছি এটা কিন্তু আমরা দেখতে পাবো না, এটা হচ্ছে আমাদের পায়ের নিচের দিকে থাকে। তাহলে এই এন ডাব্লিউ এস মানে এই যে বৃত্তটা আর কি দেখতে পাচ্ছি, এই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে দিগন্ত রেখা বা হরাইজন। আর আমাদের যে পর্যবেক্ষক এই ঠিক মাথার উপরে যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে জেনিথ বিন্দু। আর এই জেনিথ বিন্দুর অপোজিট বিন্দু বা বিপরীত বিন্দুটাকে বলা হবে হচ্ছে নাদির বিন্দু। আর এটা হচ্ছে প্রাইম ভার্টিক্যাল। এই যে এটা যে জেনিথ বিন্দুগামী এবং নাদির বিন্দুগামী যে আর কি মানে যে সার্কেলটা আমরা দেখছি, যে এটা হচ্ছে প্রাইম ভার্টিক্যাল। এই বৃত্তগুলো এই এরকম বৃত্ত অনেকগুলো অঙ্কন করা যাবে। এখানে জেনিথ বিন্দু দিয়ে এদিক দিয়ে আর একটা অঙ্কন করা যাবে বা এখান থেকে আরো অঙ্কন করা যাবে। এই জন্য বৃত্ত শ্রেণীটা বলা হচ্ছে প্রাইম ভার্টিক্যাল। আর দিগন্ত রেখার থেকে আর কি যে কোন একটা দিগন্ত রেখার থেকে মনে করে এই যেখানে একটা স্টার দেখা যাচ্ছে আমাদের, এই যেখানে স্টার, অর্থাৎ আমরা যদি পশ্চিম আকাশের দিকে যদি আমরা বিকালের দিকে যদি তাকাই অথবা যদি সূর্যাস্তের পর যদি তাকাই, তাহলে আমরা অনেক মানে স্টারকে আমরা দেখতে পাবো। তার মধ্যে মনে করে যে কোনো একটা স্টার আমাদের এইটা। তাহলে এই স্টারটার যে দিগন্ত বৃত্ত, অর্থাৎ আমাদের যেখানে গিয়ে আর কি আকাশ আর পৃথিবী যেখানে আর কি মিলিত হয়ে গেছে, সেই মিলিত হওয়ার রেখাটাকে আমরা বলতেছি যে দিগন্ত রেখা। আর এই দিগন্ত রেখা থেকে এই স্টার পর্যন্ত যে দূরত্ব মানে এই বাঁকা দূরত্বটা, এই বাঁকা দূরত্বটা বলা হয় হচ্ছে তার অ্যালটিটিউড। এটা দিগন্ত রেখা থেকে এটা সেটা আছে। তো এইটা আমরা মোটামুটি ভাবে যে সংজ্ঞাগুলো আর কি আমরা বললাম, সেটা হচ্ছে একটা জেনিথ পয়েন্ট, তারপর হচ্ছে নাদির, তারপর হচ্ছে দিগন্ত বৃত্ত, তারপর হচ্ছে লম্ব বৃত্ত শ্রেণী, তারপর হচ্ছে এই হরাইজন। এই সংজ্ঞাগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো বলার থাকে তাহলে আমাকে আর কি বলতে পারো। আমরা এই সংজ্ঞাগুলো আমাদের আর কি খুব ভালো করে আর কি জানতে হবে। এই জন্য আমরা শেয়ার স্ক্রিনটা আমরা একটু অফ করছি, অফ করে এখন তোমাদের প্রশ্নটা আগে নিচ্ছি, যে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আর কি বলো। তার জিজ্ঞাসা থাকে সে শুধু আনমিউট করে কথা বলবে, আর অন্যরা আর কি মিউট করবে। স্যার খ বিষুব রেখা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। খ বিষুব, আচ্ছা খ বিষুবে আমরা খ বিষুব যেটা আর কি আমরা বলছি সেটা হচ্ছে সংজ্ঞাটা আগে দেখো। খ বিষুবের সংজ্ঞাতে আমরা কি বলছি, এই যে খ মধ্যরেখা বা খ বিষুব যে মহাজাগতিক মেরু বিন্দুগামী। এখানে একটা মহাজাগতিক মেরু বলা হয়েছে যে এই বিরাট যে খ গোলকটা আমরা নিচ্ছি, সেই খ গোলকের মানে পর্যবেক্ষকের মানে বিন্দুগামী যে মহাবৃত্তটা আর কি এই মহাগোলককে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুগুলো বলা হবে হচ্ছে মেরু বিন্দু। আর এই মহাজাগতিক মেরু বিন্দু দিয়ে যেটা যাবে আর খ বিষুব রেখার উপর যেটা লম্ব বৃত্ত শ্রেণী সেটাকে বলা হচ্ছে খ মধ্যরেখা বা কালবৃত্ত। আর ক্যামেরা সরে গেছে। আর খ মধ্যরেখা মানে মেরুবিন্দুগামী বিষুব রেখার উপর লম্ব বৃত্ত শ্রেণীকে আমরা বলতেছি খ মধ্যরেখা বা কি দেখতে পাচ্ছ না? না বাকি গেছে, মানে মনে হচ্ছে যে স্ক্রিন কাট হয়ে গেছে এরকম। না তো আমি তো ঠিক আছে, আমাদের ঠিক আমরা দেখতে পাচ্ছি স্যার, ঠিক আছে তো? আমার কাছে ঠিক আছে। এখন তোমাদের ঠিক আছে স্যার, আমি তো ঠিক দেখছি। স্যার ঠিক আছে। আচ্ছা আমি তো ঠিক দেখছি, তোমরা একটু মিউট করে রাখো, তোমাদের আসলে সাউন্ড সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা এখন ঠিক আছে।
হ্যাঁ, এরপর আমরা এই গোলকের পরে কি আমরা ক্রান্তিবৃত্ত, আমাদের এই সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যে আসমানি স্থানাঙ্ক নির্ণয় করব, অর্থাৎ যে মহাকাশে যে গ্রহ বা নক্ষত্রের আমরা অবস্থান নির্ণয় করব, সেই অবস্থান নির্ণয় করার জন্য যে আমাদের টার্ম গুলো লাগবে বা যেগুলোকে আমরা আর কি ভুজ কোটি বা আমরা এই হিসাবে যারা যেটাকে ট্রিট করব সেগুলোর জন্য বা মূলবিন্দুকে ট্রিট করার জন্য আমাদের এই সংজ্ঞাগুলো আমাদের দরকার। কোন স্থানাঙ্কে আমরা ক্রান্তিবৃত্ত বা কোন বিন্দুকে আমরা মেষ বিন্দু অথবা আমরা নর্থ পোল সাউথ পোল যে কোনো একটাকে আমরা যখন মূল বিন্দু হিসেবে ধরবো, কাজে সেই বিন্দুটাকে আমাদেরকে জানা রাখবে। এখন ক্রান্তিবৃত্ত, যে আমরা সূর্যকে যদি একটা গোলাকার পথে আকাশে চলতে দেখি, সূর্য যে পথে চলছে বলে আমাদের কাছে মনে হয়, সূর্যের সেই প্রতীয়মান চলার পথকে যদি বিজ্ঞানের ভাষায় বলা হবে ক্রান্তিবৃত্ত বা ইক্লিপ্টিক। তাহলে ক্রান্তিবিন্দু মানে আমরা যেমন সকালবেলা সূর্যকে যেখানে দেখি, দুপুরে সেখানে আমরা দেখি না। তারপর হচ্ছে বিকেল 3টার সময় বা 2টার সময় যদি আমরা প্রতিটা মুহূর্তে পর্যবেক্ষণ করি, তাহলে মনে হয় যে সূর্য আমাদের পূর্ব দিকে থেকে উঠে মানে গোটা আকাশটা পরিভ্রমণ করে সে পশ্চিমের দিকে গিয়ে ডুবতেছে। এই যে সেই যে চলার পথটা, এটা কিন্তু আসলে কাল্পনিক আর কি। আমাদের যেহেতু আমরা জানি যে সূর্য তো আসলে নিজে পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু আমরা যে অবস্থায় দেখছি আর কি সূর্যটাকে, তাতে মনে হচ্ছে যে পূর্ব দিক থেকে সে আর কি পশ্চিম দিকে এই বিরাট গোলকটাকে সে আর কি মানে পরিভ্রমণ করছে। এই যে পরিভ্রমণ করার যে পথটা, সেই পথটার যে বৃত্তাকার বলে মনে হচ্ছে, এই বৃত্তাকার পথটাকে আমাদেরকে বলা হবে হচ্ছে ক্রান্তিবৃত্ত। আর বিষুব বিন্দু, যে খ বিষুব এবং ক্রান্তিবৃত্ত পরস্পর দুটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে সূর্য যে পথে চলছে সেই পথটার সাথে খ বিষুব বা সেলেসিয়াল ইকুয়েটর যেটা আর কি, সেটা যে দুইটা বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ বিষুববৃত্ত আর হচ্ছে ক্রান্তিবৃত্ত পরস্পর যে দুইটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দু দুটা বলা হবে হচ্ছে বিষুব বিন্দু। আর এই বিষুব বিন্দু গুলোর মধ্যে যে বিন্দুতে একটা প্রথমে ছেদ করতেছে 21শে মার্চ তারিখে, যে বিন্দুতে ছেদ করবে 21শে মার্চ তারিখ, এই বিন্দুটা বলা হবে হচ্ছে মেষ বিন্দু। যেমন এখানে বলা হয়েছে বিষুব বিন্দু যেটিতে সূর্য 21শে মার্চ তারিখে অবস্থান করে, অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে, ওই বিন্দুটিকে বলা হয় মেষের প্রথম বিন্দু অথবা সংক্ষেপে মেষ বিন্দু। এবং এখান থেকে বসন্তকাল শুরু হয় জন্য একে বাসন্ত বিষুবও বলা হয় আর কি। মানে এই 21শে মার্চ তারিখ থেকে আর কি আমাদের বসন্তকাল হচ্ছে শুরু হয়। এই বসন্তকাল শুরুর তারিখটা 21শে মার্চ, এবং সেই তারিখে সূর্যটা মেষ বিন্দুতে থাকার জন্য এই বিন্দুটাকে আমরা বাসন্ত বিষুবও আমরা বলি। তাহলে মেষ বিন্দু এবং তুলা বিন্দু, এই বিন্দু দুটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে বিষুব বিন্দু হচ্ছে যে দুইটা বিন্দু, একটা হচ্ছে খ বিষুব এবং ক্রান্তিবৃত্ত, এরা পরস্পর যে দুটো বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু দুটাকে আমরা বলবো হচ্ছে বিষুব বিন্দু। আমরা চিত্রে দেখাবো একটু পরে। আর এই দুইটা বিন্দুর মধ্যে বা এই দুই গ্রন্থি বা নোডের মধ্যে আর কি, যেটাতে সূর্য আর কি 21শে মার্চ তারিখে অবস্থান করবে, সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে বাসন্ত বিন্দু অথবা মেষ বিন্দু, অথবা আমরা কে বলবো মেষের প্রথম বিন্দু, দ্য ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ। এরপর আছে হচ্ছে জল বিষুব বা শারদ বিষুব অথবা তুলা বিন্দু, মানে তিনটার আসলে একই নাম। বিষুব বিন্দুর অপরটিকে, মানে যেটাতে আমাদের 21শে মার্চ থাকলো সূর্য, সেইটাতে একটা বিন্দু, সেই বিন্দুটার অপোজিট মানে আরেকটা যে বিন্দুটা থাকতেছে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে বাসব বিন্দু বা শারদ বিন্দু অথবা তুলা বিন্দু। সরি, জলবিষুব বা শারদ বিষুব অথবা তুলা বিন্দু। এখানে 23শে সেপ্টেম্বর তারিখে সূর্য ক্রান্তিবৃত্তের তুলা বিন্দুতে অবস্থান করে। এদিন থেকে শরৎকাল শুরু হয়। ওইখান থেকে আমাদের হচ্ছে বসন্তকাল শুরু ছিল। আর এইখানে 23 সেপ্টেম্বর, অর্থাৎ সামনে যে আসছে আমাদের সেপ্টেম্বর মাস, তার 23 তারিখ থেকে আমাদের শরৎকালটা শুরু হবে। আর এই শরৎকাল এই বিন্দু থেকে বা এই দিন থেকে শুরু হয় জন্য আমরা একে শারদ বিষুবও বলি। আর অয়ন বিন্দু, ক্রান্তিবৃত্ত পথে সূর্য এক বিষুব থেকে অপর বিষুব বিন্দুতে, অর্থাৎ এই তুলা বিন্দু থেকে মানে মেষ বিন্দুতে যাওয়া অথবা মেষ বিন্দু থেকে তুলা বিন্দুতে আসার জন্য তাকে 180 ডিগ্রি পথ অতিক্রম করতে হয়। তাহলে উভয় বিন্দুদ্বয় থেকে একই দিকে যদি 90 ডিগ্রি অতিক্রম করার পর সূর্য এমন দুটি বিন্দুতে পৌঁছে যার একটি সবচেয়ে উত্তরে আর অপরটি সবচেয়ে দক্ষিণে, ক্রান্তিবৃত্তের এই বিন্দু দুটিকে বলা হবে হচ্ছে অয়ন বিন্দু। তাহলে অয়ন বিন্দু সম্পর্কে একটু আর কি বুঝতে হবে আগে তোমাদের। সেটা হচ্ছে ক্রান্তিবৃত্ত পথে মানে সূর্য তো এক বিষুব বিন্দু থেকে অন্য বিষুব বিন্দুতে যাচ্ছে, অর্থাৎ সূর্যের যে গতিপথটা সেই গতিপথটা তো বিষুববৃত্তকে দুটা বিন্দুতে ছেদ করতেছে। সেই দুটা বিন্দুতে ছেদ করা তার একটা মেষ বিন্দু আর একটা হচ্ছে তুলা বিন্দু। এখন এই তুলা বিন্দু থেকে মেষ বিন্দুতে যাওয়া অথবা মেষ বিন্দু থেকে তুলা বিন্দুতে আসা, দুইটার জন্য কিন্তু তাকে 180 ডিগ্রি পথ অতিক্রম করতে হবে সূর্যকে। এখন এই 180 ডিগ্রি পথ যে অতিক্রম করতে হবে, তাহলে যে কোনো একটা বিন্দু থেকে যদি 90 ডিগ্রি যাওয়া যায় তাহলে হয় সবচেয়ে উত্তরটা পাওয়া যাবে, অথবা অন্য বিন্দু থেকে যদি আমরা 90 ডিগ্রি যদি যাই তাহলে সবচেয়ে দক্ষিণ পাওয়া যাবে। এই উত্তরের সবচেয়ে বিন্দুটা যেটা মানে সবচেয়ে উত্তরে যে বিন্দুটা
আর সবচেয়ে দক্ষিণে যে বিন্দুটা, এই বিন্দু দুটাকে বলা হবে হচ্ছে অয়ন বিন্দু। কর্কট ক্রান্তি, যে অয়ন বিন্দুতে সূর্যের অবস্থান সবচেয়ে উত্তরে, অর্থাৎ যখন উত্তর গোলার্ধে যখন থাকবে আর কি, সেখান থেকে সূর্যের পুনরায় দক্ষিণ দিকে চলার শুরু 22 জুন তারিখ থেকে, সেই বিন্দুটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি। অর্থাৎ উত্তরের সর্ব উত্তরে যে বিন্দুটা, সেই বিন্দু থেকে সূর্য তখন দক্ষিণ দিকে যাত্রা করবে, আর দক্ষিণ দিকে যাত্রা শুরুর যে দিনটা, সেই দিনটাকে আমরা বলতে হচ্ছে কর্কট ক্রান্তি। আর অনুরূপভাবে মকর ক্রান্তি হচ্ছে যে কর্কট ক্রান্তি, যে অয়ন বিন্দুতে সূর্যের অবস্থান সবচেয়ে দক্ষিণে, অর্থাৎ যেখান থেকে সূর্যের পুনরায় আর কি উত্তর দিকে চলার শুরু, সেই বিন্দুটার নাম হচ্ছে মকর ক্রান্তি। এখানে কর্কট ক্রান্তিটা, এই টার্মটা এখানে হবে না, এটা আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি আমরা বুঝলাম। এরপর হচ্ছে বিষুববৃত্ত, যে মহাবিষুবের মেরু বিন্দুদ্বয় এবং বিষুববিন্দু দ্বয়গামী মহাবৃত্তকে, অর্থাৎ মহাবিষুবের মেরু বিন্দুদ্বয় মানে দুইটা বিন্দু, আর বিষুব বিন্দু দ্বয়গামী, অর্থাৎ দুইটা যে বিষুব বিন্দু আছে, একটা তুলা বিন্দু, একটা হচ্ছে মেষ বিন্দু। এই তুলা বিন্দু, মেষ বিন্দু এবং মহাবিষুবের মেরু বিন্দুদ্বয়, এই চারটা বিন্দুগামী যে সরলরেখাটা মানে যে বৃত্তটা অঙ্কন করা যাবে, সেই বৃত্তটা বলা হবে হচ্ছে বিষুববৃত্ত। আর অয়ন বৃত্ত, যে যদি মহাবিষুবের মেরু বিন্দুদ্বয় এবং কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি বিন্দুদ্বয়গামী মহাবৃত্তকে বলা হবে অয়ন বৃত্ত। তাহলে একটা হচ্ছে অয়ন বৃত্ত, একটা হচ্ছে বিষুববৃত্ত। আমাদের এই টার্মগুলো কিন্তু একটু উল্টাপাল্টা মনে হতে পারে, এই জন্য আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, এই টার্মগুলো আমাদের খুব দরকার আর কি। এরপর আমরা এই চিত্রটা আগে দেখি। দেখো, এটা খ গোলক। এখানে এই যে কে কে ড্যাশ হচ্ছে মহাজাগতিক মেরুবিন্দু, কে কে ড্যাশ এটা হচ্ছে অক্ষর আর কি। আর পি পি ড্যাশ, তারপরে সেখানে কিউ ড্যাশ কিউ, এই কিউ ড্যাশ কিউটা এটাকে আমরা বলবো হচ্ছে খ বিষুব। আর এল হচ্ছে মানে কর্কট ক্রান্তি, এই যে এখান থেকে মেষ বিন্দু থেকে মানে মানে 90 ডিগ্রি অতিক্রম করে আর কি যে বিন্দুটা থেকে সেখানে পৌঁছল, সেই বিন্দুটা হচ্ছে কর্কট ক্রান্তি। আর অপোজিটটা হচ্ছে এখানে হচ্ছে মকর ক্রান্তি। আর এই যে এই ক্রান্তিবৃত্ত, অর্থাৎ সূর্য কিন্তু এই পথে কিন্তু চলছে, এই 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 পথটা দিয়ে, অর্থাৎ এখানে চিত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এল গামা, তারপর হচ্ছে এল ড্যাশ গামা এল, তারপরে হচ্ছে এখানে ওমেগা, এই চারটে বিন্দু দিয়ে যে বৃত্তটা দেখা যাচ্ছে, এই বৃত্তটা বলা হচ্ছে ক্রান্তিবৃত্ত। অর্থাৎ এটা হচ্ছে সূর্যের চলার পথ। এখন এই সূর্যের চলার পথ বা ক্রান্তিবৃত্তটা আসে এই বিষুববৃত্তকে, দেখো বিষুববৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে এখানে এই যে ওমেগা, আর এখানে আমরা দিচ্ছি গামা। এই ওমেগাটা এটাকে বলা হবে হচ্ছে মেষ বিন্দু, আর এটাকে বলা হবে হচ্ছে তুলা বিন্দু। অর্থাৎ এই যে দুটা বিন্দুতে তারা ছেদ করলো, এই দুই বিন্দু দুটাকে বলা হবে হচ্ছে কি বিষুব বিন্দু। এই বিষুব বিন্দু দুটার একটাকে হচ্ছে তুলা বিন্দু, আর একটাকে হচ্ছে মেষ বিন্দু। আর এখানে দেখো এটা হচ্ছে বিষুববৃত্ত, যে বিষুববৃত্ত কিন্তু দেখো যে এই যে পি দিয়ে গেছে, তারপর পি ড্যাশ দিয়ে গেছে, অর্থাৎ মহাজাগতিক যে দুটা মেরু বিন্দু আছে, সেই মেরু বিন্দু দুটাই দিয়ে গেছে। আর হচ্ছে এই যে সূর্যের চলার পথের সাথে যে বিষুববৃত্তের ছেদ বিন্দু, অর্থাৎ একটা মেষ বিন্দু এবং একটা তুলা বিন্দু। তাহলে মেষ বিন্দু, তুলা বিন্দু, তারপর হচ্ছে মহাজাগতিক মেরু বিন্দু, দুইটা বিন্দু, একটা পি ড্যাশ একটা হচ্ছে পি, এই চারটা বিন্দু দিয়ে যে বৃত্তটা যাচ্ছে, সেই বৃত্তটাকে তাহলে আমরা বলতেছি হচ্ছে বিষুববৃত্ত। আর ক্রান্তিবৃত্ত তো সূর্যের হচ্ছে চলার পথ। তারপর কর্কট ক্রান্তি, আমরা মকর ক্রান্তি সম্পর্কে আমরা বলছি, এটা হচ্ছে খ বিষুব, এই যে কিউ ওমেগা কিউ ড্যাশ তারপর হচ্ছে গামা, এটা হচ্ছে খ বিষুব। এখানে তো দেখো খ বিষুব, তাহলে যে চারটা বিন্দু দিয়ে যাচ্ছে সেই চারটা বিন্দু আমাদেরকে জানা লাগবে। তারপর ক্রান্তিবৃত্ত তো আমাদেরকে বুঝতেই হবে। এরপর হচ্ছে বিষুববৃত্ত, যে চারটা বিন্দু দিয়ে যাচ্ছে সেই বৃত্তটা বলা হবে হচ্ছে বিষুববৃত্ত। এখন এরপরে দেখো যে আরো কিছু আমাদের মানে ডেফিনেশন আর কি আমাদের আর কি করতে হবে আর কি। এই ডেফিনেশন গুলো আমরা যেটা বললাম আর কি, এই ডেফিনেশন গুলো সম্পর্কে আমাদের একটু আগে জানা লাগবে, তাহলে আমরা এই জ্যোতির্বৈজ্ঞানিক স্থানাঙ্কটা আমরা শুরু করতে পারবো। তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে একটু প্রশ্ন করতে পারো, যে এই আমরা যে সংজ্ঞাগুলো দিলাম আর কি, সেই সংজ্ঞাগুলোর ভিতর থেকে হ্যাঁ, যে আর কি প্রশ্ন করবা সে আর কি মানে আনমিউট করে শুধু কথা বলবা, আর অন্যরা শুধু শুনবা একটু মনোযোগ দিয়ে। স্যার, আপনি ওয়াট বিন্দুতে বললেন যে সূর্য এক গোলক থেকে অন্য গোলকে যায়, আসলে সূর্য তো স্থির থাকে, পৃথিবী তো ঘূর্ণায়মান, তাহলে কিভাবে স্যার এটা একটু ক্লিয়ার করে বলতে?
করে কথা বলো, মানে কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন আবার বলো। আপনি ওয়ান বিন্দুতে বললেন যে সূর্য এক গোলক থেকে অন্য গোলকে যায়। স্যার আমরা তো জানি যে সূর্য হচ্ছে স্থির থাকে আর পৃথিবী হচ্ছে ঘূর্ণায়মান। তাহলে স্যার এটা যদি একটু আচ্ছা, আমি বলছি, আমরা কিন্তু প্রথমে বলছি যে সূর্য তো আসলে মানে আমাদের এই সৌরজগতের কেন্দ্রে আছে। সূর্য তো আসলে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে না, পৃথিবীটা এই সূর্যের চারিদিকে ঘুরতেছে। আমরা যখন ক্রান্তিবৃত্তের সংজ্ঞাটা যখন দেই, ক্রান্তিবৃত্ত, তখন আমরা বলছি যে আমাদের কাছে আপাতত যখন আমরা আর এখানে মানে পর্যবেক্ষণ করি আকাশকে বা কোন একটা গ্রহ নক্ষত্রকে, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে সূর্যটা মনে হয় আমাদের চারিদিকে আর কি, মানে আমার পর্যবেক্ষকের মাথার উপর দিয়ে সে ঘুরছে। এই যে তার কাল্পনিক যে গতিপথটা, যেটাকে আমরা দেখতেছি আর কি আপাত দৃষ্টিতে, এই যে কাল্পনিক পথটা, সেই পথটাকে আমরা বলতেছি হচ্ছে সূর্যের জন্য ক্রান্তিবৃত্ত। অর্থাৎ সূর্য যে পথে চলাচল করে, কিন্তু আসলে কি সূর্য সেই পথে চলাচল করে আমরা তো দেখতেছি। এখন আসলে তো সূর্য সেই পথে চলাচল করতেছে না, মানে সূর্য তো আসলে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে না। কিন্তু আমরা যেখান থেকে পর্যবেক্ষণ করতেছি সেখান থেকে মনে হচ্ছে যে সূর্যটা আমাদের মাথার উপর দিয়ে মানে পায়ের নিচ দিয়ে আবার ঘুরিয়ে আবার সেই জায়গাতে আসতেছে। তার মানে এই যে কল্পনা করে নিচ্ছে যে বৃত্তটা, এই বৃত্তটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রান্তিবৃত্ত। আর এই বৃত্তটা যে কাল্পনিক যে বৃত্তটা আর কি আমরা নিচ্ছি, সেই বৃত্তের সাথে যখন আর কি বিষুব বৃত্ত যে ছেদ করতেছে, দুইটা বিন্দুতে তারা এই পরস্পর ছেদ করতেছে, এই বিন্দু দুটাকে আমরা বলতেছি হচ্ছে বিষুব বিন্দু। যার একটাকে আমরা বলতেছি হচ্ছে তুলা বিন্দু, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে মেষ বিন্দু। আর কিছু বুঝতে পারছি। না হলে আমরা একটু জ্যোতির্বৈজ্ঞানিক আর কি স্থানাঙ্কে আমরা যাই, যে অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেট। আমরা এখানে সাধারণত জ্যোতির্বিজ্ঞানে আমরা 4 ধরনের আর কি কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবহার করি। আমরা পরে যদি সময় পাই তা আবার নয় প্রশ্ন নিব, আমাদের যদি হাতে সময় থাকে আমরা আরো একটু প্রশ্ন নিব আর কি তখন। তাহলে জ্যোতির্বৈজ্ঞানিক স্থানাঙ্ক, যেমন আমরা সমতল জ্যামিতিতে যেমন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবহার করি, পোলার স্থানাঙ্ক ব্যবহার করি, তারপর সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক ব্যবহার করি মানে গোলকীয় জ্যামিতির জন্য বা তীরমাত্রার জন্য, তারপর হচ্ছে আমরা ইন্ট্রিনসিক মানে কোঅর্ডিনেট, মানে নানান ধরনের আর কি আমরা আর কি মানে কোঅর্ডিনেট ব্যবহার করি। এখন জ্যোতির্বিজ্ঞানের জন্য আর কি আমাদের কিছু কোঅর্ডিনেট আর কি ব্যবহার করতে হবে। সেই কোঅর্ডিনেট গুলো সম্পর্কে আর কি আমরা তো বলি যে এই অ্যাস্ট্রোনমিতে বা জ্যোতির্বিজ্ঞানে সাধারণত আমরা 4 ধরনের আর কি স্থানাঙ্ক আমরা ব্যবহার করি। তার প্রথমটা হচ্ছে যে দিগন্ত পদ্ধতি বা উন্নতি দিগংশ পদ্ধতি। অর্থাৎ এখানে উন্নতি অল্টিটিউড আর দিগংশ এজিমুথ, এদেরকে আর কি ভুসকটি হিসাবে আমরা ট্রিট করি যদি, তাহলে যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা বলা হবে হচ্ছে দিগন্ত পদ্ধতি। এরপর হচ্ছে বিষুবীয় পদ্ধতি বা বিষুব লম্ব আর কালকোণ পদ্ধতি। অর্থাৎ বিষুব লম্ব আর কালকোণ এই দুটো আমাদের আলাদা ডেফিনেশন আছে, আমরা শেষে আমরা কি বলছি। এরপর হচ্ছে ক্রান্তিবৃত্ত পদ্ধতি, অর্থাৎ যেখানে সূর্যের যেটা চলার পথকে আমরা বললাম ক্রান্তিবৃত্ত, সেই ক্রান্তিবৃত্ত পদ্ধতি, সেখানে হচ্ছে বিষুব লম্ব আর বিষুবাংশ এই দুইটাকে আমরা আর কি ভুসকটি হিসেবে ব্যবহার করব। আর হচ্ছে খ অক্ষাংশ এবং খ দ্রাঘিমা পদ্ধতি বা এটাকে গ্যালাকটিক পদ্ধতিও আর কি বলা হয়। আমরা প্রথম পদ্ধতিটা সম্পর্কে একটু আর কি জানি, যে উন্নতি দিগংশ পদ্ধতি। আগে আমরা চিত্রটা দেখে নেই। দেখো, এটা হচ্ছে খ গোলক, এটা জেনিথ বিন্দু, এটা হচ্ছে নাদির, মানে জেড ড্যাশ বিন্দুটা যেটা সেটা হচ্ছে নাদির বা কুবিন্দু, আর যেটা হচ্ছে সুবিন্দু। এটা হচ্ছে নর্থ, তারপর এটা হচ্ছে সাউথ। এই নর্থ সাউথ দিয়ে যে আর কি বৃত্তটা আর কি পর্যবেক্ষকের মানে ছেদ করে আর কি যে বৃত্তটা যাচ্ছে, এই বৃত্তটা বলা হয় হচ্ছে দিগন্ত বৃত্ত। এইটা এখানে চিত্রে আর কি যেটা এম মানে এন এম এস, এই যে বৃত্তটা আমি যে দেখাচ্ছি, এই বৃত্তটা বলা হবে হচ্ছে দিগন্ত বৃত্ত। আর ও যেটা আর কি সেটা হচ্ছে যে এটা যে কেউ একজন পর্যবেক্ষক পৃথিবীতে যে যেখানে দাঁড়ায় আছে সেই সেখান থেকেই আর কি, যেহেতু এটা এই গোলকটা তো এত বড় ব্যাসার্ধ যে এখানে আমরা মানে এটা ছোট বৃত্ত বা কেউ একজন মনে পৃথিবীর এ প্রান্তে দাঁড়ালেও সে মনে করবে আমি কেন্দ্র, আর ও প্রান্তে দাঁড়ালে ওরটা কেন্দ্র হবে না, তা না। যে যেখানে দাঁড়িয়ে আছে সেটাকেই আমরা কেন্দ্র করে এই গোলকটা আমরা আর কি অঙ্কন করব। তাহলে ও বিন্দু বলতে এখানে আসলে আমরা বুঝাচ্ছি পর্যবেক্ষককে। আর এখানে এটা হচ্ছে দিগন্ত বৃত্ত। তাহলে এই এক্সটা হচ্ছে মনে করো কোনো একটা গ্রহ নক্ষত্রের অবস্থান বা কোনো একটা জ্যোতিষ্কের অবস্থান। এই এক্স এর আমাদেরকে এখন মনে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই এক্সটা দেখবো যে দিগন্ত বৃত্ত থেকে এদিকে বাঁকা ভাবে সে কতটা দূরত্ব আছে। তার মানে এই দূরত্বটা বের করতে গেলে এই নক্ষত্রটা যে আছে, এই নক্ষত্রটা এই এক্স নক্ষত্র যেটা আছে, সেই এক্স নক্ষত্রকে কেন্দ্র করে আমাদের একটা লম্ব বৃত্ত আর কি অঙ্কন করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটা জেড দিয়ে যাবে। তাহলে এই বৃত্তটা যদি আমরা অঙ্কন করি তাহলে দেখা যাবে যে এই বৃত্তটা মনে এখানে তো আমরা অর্ধেকটা দিচ্ছি, যদি এই বৃত্তটা গোড়াটা যদি দেওয়া যেত তাহলে এই দিগন্ত বৃত্তকে আসে এম বিন্দুতে ছেদ করে। তার মানে দিগন্ত থেকে আর কি তাহলে এই এক্স এর আর কি উন্নতিটা হচ্ছে আর কি সাব এক্স। আবার দেখো এই যে এম থেকে এস পর্যন্ত যে চাপটা আছে বা যে
মানে মহাবৃত্তের আর কি এই আর্কটা আছে, সেই চাপটা দেখো এই জেড বিন্দুতে যে কোণ উৎপন্ন করে এই গোলকীয় কোণটা হচ্ছে এ। তাহলে এম থেকে এক্স পর্যন্ত এটা যদি আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি আর এই কোণটা যদি আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি, এই ক্যাপিটাল এটাকে বলা হবে হচ্ছে দিগংশ বা এজিমুথ। আর এই এম থেকে এক্স পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে উন্নতি। তাহলে মনে করো আমাদের মাগরিবের মানে সময়, মাগরিব নামাজের পর অথবা সূর্যাস্তের পর আমরা আকাশে একটা নক্ষত্র দেখি যেটাকে আমরা সন্ধ্যা তারা বলি। তাহলে সন্ধ্যা তারাটার অবস্থানে আমরা যদি জানতে চাই, তাহলে আমি যেখানে দাঁড়ায় আর কি সন্ধ্যা তারাটাকে দেখতেছি, তাহলে সেই সন্ধ্যা তারাটা কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। সেই বৃত্তটা মনে করো পশ্চিমের দিকে আসিয়ে দিগন্ত বৃত্তকে মনে করো একটা ছেদ করলো এম বিন্দুতে। তাহলে এই এম থেকে তাহলে ওই তারাটার উন্নতি মানে কতটা সে উপরে আছে আর কি পশ্চিম আকাশের দিকে, এই পশ্চিম আকাশের দিকে যতটা উপরে এসে আছে সেই উপরে থাকার দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে উন্নতি। আর এইটা এই এম এস টা যে চাপটা, সেই চাপটা এই জেড বিন্দুতে অর্থাৎ এই জেনিথ পয়েন্টের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলতেছি হচ্ছে গোলকীয় কোণ এ, এটাকে আমরা বলতেছি হচ্ছে দিগংশ। এখন আমরা যদি একটু বর্ণনায় যদি যাই আর কি, তাহলে দেখো যে আমাদের সময় খুব বেশি একটা মনে হচ্ছে নাই, একটু সময়টা তোমরা দেখবে যে দিগন্ত বৃত্ত থেকে আর কি, এই দিগন্ত বৃত্তকে এর মেরুদয় জেনিথ এবং নাদির সহ প্রসঙ্গ কাঠামোর মৌলিক বৃত্ত। আর কোন জ্যোতিষ্ক অবস্থান নির্ণয়ের জন্য এর জেনিথ বিন্দুগামী দিগন্ত বৃত্তের উপর লম্ব বৃত্তগুলিকে বিবেচনা করা হয়। যে নক্ষত্র বা জ্যোতিষ্কের অবস্থান নির্ণয় করতে হবে সেই নক্ষত্রগামী লম্ব বৃত্তটিকে প্রসঙ্গ কাঠামোর দ্বিতীয় বৃত্ত হিসেবে বিবেচনা করা হয়। এখন জ্যোতির্বিদরা সাধারণত দিগন্তের উপর দক্ষিণ বিন্দু এস কে এই পদ্ধতির মূল বিন্দু হিসাবে গণ্য করেন। তবে যারা জাহাজে অবস্থান করে নাবিক এবং জরিপকারী যারা আর কি, মানে তারা এন কে সাধারণত আর কি বা এই উত্তর বিন্দুকে আর কি মূল বিন্দু হিসাবে বিবেচনা করে। এই পদ্ধতি একজন পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বিশেষ মুহূর্তে একটি জ্যোতিষ্কের অবস্থান নির্ণয় করা হয়, যে স্থানাঙ্ক তা হলো উন্নতি এবং দিগংশ। এখন উন্নতিটা দেখো কি, উন্নতি বলা হয়েছে যে কোন নক্ষত্রের উন্নতি হলো দিগন্ত থেকে নক্ষত্রটির কৌণিক দূরত্ব। যেমন আমরা সন্ধ্যা তারার ক্ষেত্রে বললাম যে সন্ধ্যা তারাটা যে পশ্চিম আকাশে যেখানে আর কি মাটির সাথে আকাশ মিলে গেছে, ওই যে বৃত্তটা আর কি কল্পনা করো, ওই বৃত্তের কাঠ থাকে তাকে বাঁকা ভাবে দেখতে হবে সে কত উপরের দিকে আছে, এই দূরত্বটাকে বলা হবে হচ্ছে ওর উন্নতি। আর ওই নক্ষত্রগামী লম্ব বৃত্তটির দিগন্ত থেকে নক্ষত্রটির চাপ দৈর্ঘ্য, এটাকে এই চাপ দৈর্ঘ্যটাকে বলা হবে হচ্ছে চাপ দৈর্ঘ্য দ্বারা, এর পরিমাণ হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ। আর উন্নতির পুরো হলো জেনিথ দূরত্ব। কোন নক্ষত্রের উন্নতি থিটা হলে এর জেনিথ দূরত্ব হবে হচ্ছে 90 মাইনাস থিটা। এখন নক্ষত্রটির দিগংশের পরিমাপ করা হয় হচ্ছে দক্ষিণ বিন্দু থেকে নক্ষত্রগামী লম্ব বৃত্তটি দিগন্তকে যে বিন্দুতে ছেদ করে এদের মধ্যবর্তী চাপ দ্বারা। তাহলে দিগংশের পরিমাণ দক্ষিণ বিন্দু থেকে পশ্চিম দিকে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এর পরিমাপ করা হয়। তাহলে চিত্র অনুসারে এক্স নক্ষত্রটির উন্নতি চাপ মানে সে দিগন্ত বৃত্ত থেকে কতটা উপরে আছে সেই উন্নতি চাপটা হলো এক্স এম সমান সমান এক্স ও এম, এটা হচ্ছে স্মল এ, অর্থাৎ সেই চাপ দৈর্ঘ্যটা এটা হচ্ছে স্মল এ। আর দিগংশ হচ্ছে চাপ এস এম, অর্থাৎ গোলকীয় কোণ এস জেড এম ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এক্স নক্ষত্রের অবস্থানটা হবে বা এর স্থানাঙ্কটা হবে হচ্ছে উন্নতি কমা দিগংশ, অর্থাৎ ছোট হাতের এ আর হচ্ছে ক্যাপিটাল এ। ছোট হাতের এটা দ্বারা হচ্ছে আমরা বুঝাচ্ছি হচ্ছে তার উন্নতি, আর ক্যাপিটাল এ দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে তার মানে দিগংশ বা এজিমুথ। এখন এই একটা স্থানাঙ্ক আজকে আমরা বললাম, এর পরের ক্লাসে আর কি আমরা অন্য স্থানাঙ্ক নিয়ে আর কি কথা বলবো। আমাদের হাতে খুব বেশি মনে হয় সময় নাই, যদি কিছু থাকে আর কি তোমাদের যদি কোনো কথা থাকে সংক্ষেপে যদি একটু বলো। খুব বেশি আমরা প্রশ্ন নিতে পারবো না, একটু দেখো যদি কারো কোনো প্রশ্ন থাকে আর কি। হ্যাঁ বলো বলো একজন। আচ্ছা আপনি বলেন যে আসলে আপনি বলেন যে সুপ্ত কি গ্রহ না একটা তারা স্যার? জি শুনতে পাচ্ছি না, বলো। শুনতে পাই নাই, শুনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা আর কারো কোনো কথা আছে, কারো কিছু জানার থাকলে? ঠিক আছে আচ্ছা না থাকলে তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। এরপরে তোমরা ক্লাসের জন্য আরো একটু প্রস্তুতি নিবা, তাহলে আমাদের আর কি ক্লাসটা নিতে আর কি আমাদের সুবিধা হবে। চলো।